হ্যালো লিসনার ফ্রেন্ডস, ওল্ড রকার রিভিউর একটি নতুন এপিসোড নিয়ে আবার চলে এলাম তালাত। আজকে নোভা ব্যান্ডের আহ্বান অ্যালবাম থেকে যেই ট্র্যাকটির আলাপ আলোচনা করব সেটি বেসিক্যালি আমার খুব একটা পছন্দের নয়, কারণ আমার রুচি বা জনরার সাথে যায় না গানটা। আসলে এই ব্যাপারগুলো পৃথিবীতে ঘটে। অনেক ব্যান্ড লাইন আপ আছে যেখানে ব্যান্ড লাইন আপে যদি দুইজন ভোকালিস্ট কাজ করেন, তো সেই ক্ষেত্রে বা দুইজন লিড গিটারিস্ট কাজ করলেও এই ব্যাপারটা দেখা যায়। অনেকে তার সোলো প্রজেক্টগুলো বা তার ব্যক্তিগতভাবে হয়তো একটা জনরার মিউজিক যেটা উনি বাজিয়ে থাকেন ব্যান্ডের বাইরে, সেটা ব্যান্ডের বাইরে সোলো প্রজেক্ট হিসেবে যেটা বাজিয়ে থাকেন বা যেই ধারায় গেয়ে থাকেন, ভোকালিস্ট গিটারিস্ট দুই ক্ষেত্রেই বলছি, তো সেটাতে তার আবার একটা ক্রাউড তৈরি হয়। স্টেজ শো করে ওইভাবে যদি উনি ব্যান্ডের বাইরে সফলতা পেয়ে যান, কারণ ব্যান্ড তো হলো গিয়ে একটা ডেকোরাম, ব্যান্ডের একটা মূল নীতি থাকে, মূল মন্ত্র থাকে, সেইটার ডেকোরামের ছাঁচে নিচে গিয়ে ফেলে অনেকটা ডিসিপ্লিনের মধ্যে কাজ করতে হয় একটা ব্যান্ডে থেকে। যা চাই তা করতে পারবো না, ব্যাপারটা ব্যান্ডের সাথে যেতে হবে। আর সোলো প্রজেক্টে যা চাই তা করতে পারবো, কিন্তু অতীতের দিকগুলোতে ব্যান্ডের ইতিহাসে দেখা যেত যে অনেকে ডেকোরাম ব্রেক করে নিজের রুচি মতো গান ঢুকিয়ে দিতেন। সেইভাবে আমি ব্যাপারটা আন্দাজ করছি যে গিটারিস্ট প্রোডাকশনেরও চাপ থাকতে পারে। প্রোডাকশন থেকে অ্যালবাম প্রকাশের কাজের সময় হয়তোবা বলা হয়েছে যে আধুনিক স্বাদের গান দু একটা দিতে হবে, সেটাও থাকতে পারে। বা ভোকালিস্ট শাকিল খান ভাই, যিনি আধুনিক ফরম্যাটে গান করেন, উনারও এটা হয়তোবা চাহিদা থাকতে পারে যে একটা গান পুরোপুরি আমার কথা মতো হবে ব্যান্ডে। তো সেইভাবেই দ্যুতি গানটার কথা বলা যায়। গানটার নাম দ্যুতি। এখন দ্যুতি গানের লিরিক্স নিয়ে আমার তেমন কিছু বলবার নেই, এটা টিপিক্যাল বিয়োগান্তক প্রেম গাথার কাহিনী বলা হয়েছে, ব্রেকআপ স্টোরি, আর নতুন কিছু নেই এখানে। তবে মিউজিক্যাল অর্নামেন্টেশনের দিকে বলতে গেলে ময় ভাইয়ার কাছ থেকে আসি প্রথমে। ড্রামার ময় ভাইয়া একটা চমৎকার ড্রামিং, স্লো ব্যালাড ধরনের, ব্যালাড কনসেপ্টের ড্রামিং করেন এখানে। ব্যালাড কনসেপ্টের ড্রামিংয়ে সাধারণত বিটটা স্লো হয় এবং ড্রামসের যে বাউন্ডারি, স্কিনটা তো ধরেন এরকম গোল, ড্রামসের স্কিনের মাঝখানে স্টিক দিয়ে বাড়িটা না দিয়ে এটা স্কিনের যে পাশের বাউন্ডারিটা থাকে, একটু উঁচু অংশ থাকে। ড্রামসের স্ন্যার পার্টটা সম্পর্কে যাদের ঠাক করে যেখানে আওয়াজটা হয়, স্ন্যার পার্টটা সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা বুঝতে পারবেন, রিলেট করতে পারবেন। তো ওই বাউন্ডারির মধ্যে বা রিম বলা হয় ওটাকে, তো রিমের মধ্যে স্টিক দিয়ে স্ট্রোকগুলো করলে একটা আওয়াজ আসে, ওটা ঠিক স্ন্যারের মতন একটা এরকম একটা আওয়াজ থাকে, স্টিক জাতীয় আওয়াজ। তো ওটা দিয়েই ময় ভাই ড্রামিংটা করেন। পুরো গানের মধ্যে ওইরকম একটা ড্রামিং পাই আমরা। একজন ফিমেল ভোকালিস্টের আবির্ভাব দেখা যায় এই গানটার মধ্যে সাইড ভোকালিস্ট হিসেবে, অল্প একটু হামিং আছে। আর ফজল ভাইয়ের অ্যাকোস্টিক গিটারের উডেন, এটা পুরোপুরি উডেন অ্যাকোস্টিক গিটারের ডিরেক্ট লাইন থেকে একটা গিটার সোলো বাজানো হয়, এটা আমার কাছে ভালো লেগেছে। এই উডেন অ্যাকোস্টিকের যে ব্যাপারটা, এটা নিয়ে দুটো কথা বলি। আমাদের দেশে এই কালচারটা এত ছিল না, কারণ উডেন অ্যাকোস্টিকের রেকর্ডিংটা ইউরোপিয়ান কান্ট্রিতে করলে যত সুন্দর শোনা যায়, কারণ তারা অনেক কিছু ইউজ করে, অনেক রকম গ্যাজেট ইউজ করে। একটা জিনিস, একটা গিটার আমি ডিরেক্ট লাইন দিয়ে বাজিয়ে দিলেই কিন্তু সেটা যে রেকর্ডিংয়ে খুব পলিশড অ্যান্ড কালচার্ড শোনা যাবে এমন কিন্তু কিছু না। অনেক রকম গ্যাজেট ইউজ করতে হয়, নয়েজ গেট ইউজ করতে হয়, রিভার্ব, ডিলে, সাউন্ড ব্যালেন্স, এটসেট্রা এটসেট্রা, বেশ কিছু ভায়া মিডিয়ার ভিতর দিয়ে গিয়ে শব্দটাকে ফাইনালি রেকর্ডিংয়ে স্পুলে পৌঁছাতে হয়। তো ওয়েস্টার্নরা তো ওইভাবে উডেন রেকর্ডিং
উডেন গিটারে রেকর্ডিং করেন বিধায় ওদেরটা খুব সুন্দর লাগে। যেমন লেড জ্যাপলিন গানের স্টেয়ারওয়ে টু হেভেন, এই গানটা আপনারা যারা শুনেছেন শুরুতে আপনারা উডেনের সেই ফিলটা পাবেন, কিন্তু সেম জিনিস উডেন গিটারে ফজল ভাই দুটি গানে যে বাজিয়েছেন এখানে কিন্তু ওই রকম উডেন গিটারের সেই ফিলটা নাই। এখানে রিভার্ব অনেক বেশি, হল রুম রিভার্বের মতো লেগেছে, মনে হয়েছে বিশাল কোনো হল রুমে বসে গিটারটা বাজানো হয়েছে। মোট কথা উডেন গিটারের রেকর্ডিং টেক যে এটার ব্যাপারে ওই রকম গ্যাজেটসও ছিল না, এবং ইঞ্জিনিয়াররাও সেই ইন্টারন্যাশনাল লেভেলে অভিজ্ঞতা যেটা সেটা ছিল না আমাদের দেশে 1989 এর মতো সময়ে। হাউ কুড বি পসিবল, কোত্থেকে? যাই হোক, তারপর আমি প্রশংসা করব। তবে আমাদের দেশে পরবর্তীতে দুটো ব্যান্ড এই উডেন গিটার ফরম্যাটকে গানের মধ্যে আনা, কারণ সবাই অ্যাভয়েড করতো, কারণ ইলেকট্রিক গিটার প্রসেসর চলে আসে, ইলেকট্রিক গিটারের মধ্যে অ্যাকোস্টিক সিমুলেটর বলে একটা ইফেক্ট আছে, সেটাও 90 দশকের পরপরই চলে আসে বাংলাদেশে, এবং ওইটার কারণে ইলেকট্রিক গিটারের মধ্যে অ্যাকোস্টিকের সাউন্ড বের করা যেত। কিন্তু আরও মোর ন্যাচারাল, আমরা যদি আর্ট ফিল্মের কথা বলি, আর্ট ফিল্মে যেমন মোর ন্যাচারাল দেখানো চেষ্টা করা হয় কোনো একটা দৃশ্যকে, সেইভাবেই উডেন গিটারের সাউন্ডকে আরও মোর ন্যাচারাল করার জন্য আমাদের দেশের মিউজিশিয়ানরা সবসময় চিন্তা ভাবনা করতে থাকেন যে না, ইলেকট্রিকে সিমুলেটর লাগিয়ে ভোল পাল্টাবো ওইভাবে কেন, আমি উডেন গিটার দিয়েই করবো, এটার জন্য যা যা করা দরকার, যা যার জোগাড় যন্ত্র করার দরকার আমরা করবো এটা। তো সেই ধারাবাহিকতায় মিউজিশিয়ানরাও চেষ্টা চালাতে থাকেন, এবং উইনিং ব্যান্ডের নামটা আমি বলবো। উইনিং ব্যান্ডের যে সেকেন্ড অ্যালবাম, বহু প্রতীক্ষিত অচেনা শহর, সেকেন্ড অ্যালবামের রেফারেন্স একটু দিতে হয় আমাকে। এখানে তারা ভরা এই রাতে, তারপর অচেনা শহর, এক স্বচ্ছ অনাবিল আকাশে মেঘ ভাসে একটি ছেলে, ওই যে এই লিরিকটা বললাম আর কি, এই দুইটা গানে উডেন গিটারের ব্যবহার মোর ইমপ্রুভড ততদিনে বাংলাদেশে হয়েছে। তো ওটা মানুষ তখন এনজয় করে খুব। আর আর্টসেল ব্যান্ডটা পরবর্তীতে এই উডেন গিটারের যে ইউজটা সং ট্র্যাকগুলোতে, আর্টসেলও এই ব্যাপারটাকে জনপ্রিয় করে। আর্টসেলের বেশ কিছু গানেই উডেন গিটারের ডিরেক্ট লাইনের ইউজ এরকম পাওয়া যায়, মানে ডিরেক্ট লাইন তো না, উডেন গিটার বডির ইউজ সোজা কথা পাওয়া যায়। যেমন আর্টসেলের সেকেন্ড অ্যালবামে তোমাকে আলো ভেবে চোখ চেয়ে থেকেছি আধারে, এই গানটা যে এটা উডেন গিটার ইউজে পুরো আনপ্লাগড কনসেপ্ট যেটাকে বলা হয়, এটার আস্তে আস্তে আর কি নাম হয়ে যায় নতুন জেনারেশনের কাছে আনপ্লাগড কনসেপ্ট যেটা। তো এই আনপ্লাগড প্লেয়িংয়ে উডেন গিটারের এই দুটো কাজ বাংলাদেশে বেশ শ্রোতামণ্ডিত হয়। আমি গিটারের দৃষ্টিকোণ থেকে কথাটা বললাম। আর দুটি গানের আলোচনায় আবার যদি ফিরে যাই, ওই গানে বেশিরভাগ পারফরমেন্সই আসলে কিবোর্ডিস্ট টল বিশ্বাস ভাইয়ের, কারণ আধুনিক ফরম্যাটের গান যেহেতু, অতএব কিবোর্ডিস্টের ডাক সেখানে পড়বে স্বাভাবিক, এবং সমস্ত মুন্সিয়ানাই বেশিরভাগই টল ভাইয়া নিজের হাতে রেখেছেন, কিবোর্ডের কাজ করতে হয়েছে ওখানে, কিবোর্ড বাজাতে হয়েছে, সুন্দর সুন্দর পিস বাজিয়েছেন উনি, প্রশান্তিদায়ক পিস, শান্তি লাগে মনে শুনলে। আর একটা জায়গা এখানে গিটার সোলোর একটা অংশতে পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় গান চিরদিনই তুমি যে আমার, সুখে দুঃখে আমি তোমারই, কিশোর কুমারের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ভারতের, পশ্চিমবঙ্গের কিশোর কুমারের এই যে গানটা, এই গানটার একটা গিটার সোলো থেকে আমার মনে হয় কিছুটা ইনফ্লুয়েন্সড। দুটি গানের গিটার সোলোর একটা পার্ট আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন, আমার মনে হয় এখানে কিছুটা ইনফ্লুয়েন্স রয়েছে। একেবারে ঝেড়ে দেওয়া হয়নি বা চুরি করে বসিয়ে দেওয়া আছে ওরকম না, কিন্তু যথেষ্ট ইনফ্লুয়েন্স পাওয়া যায়। তবে এটাকে আমি ওভাবেই আসলে দেখছি, ওই যে বললাম না, রকাররা আশেপাশে যা হট কেক চলতে থাকে, রেকর্ডিংয়ের সময় একটা রকারের চেষ্টা থাকে, সেই জিনিসটাই আমি আমার ট্র্যাকের মধ্যে ঢুকাবো। হয়তো কিছু মেয়ে আছে যারা সবসময় পশ্চিমবঙ্গের বাংলা আধুনিক গানই শোনে, তো এখন ওদের দৃষ্টিকে যদি, আমার কাজটার দিকে যদি ওদের দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই, তো এমন কিছু তো আমাকে করতে হবে যেন অ্যাটলিস্ট আলাপ আলোচনাটা হয়, যে এই কোথায় যেন শুনছি, এই গানের সাথে এই গানের তো একটা লিঙ্ক আপ পাচ্ছি রে, গিটার সোলোতে তো একটা লিঙ্ক আপ পাচ্ছি, ওখান থেকে মাইরে দিচ্ছে মনে হয়।
তো মেরে তো আর দেয়নি, কিন্তু ওই আলোচনাটা যেন ওইভাবে আসে, এটার জন্য রকারদের ট্রিক্স থাকে, এগুলা ট্রাই থাকে। তো আমি ওভাবেই ধরে নিচ্ছি ব্যাপারটা, গানকে একটু মনোযোগ আকর্ষণ করার জন্য এই জিনিসটা ইন্টেনশনালি হয়তোবা করা হয়েছে। যে তখন তো আসলে এই গানটা আমার মনে আছে 1989 সালে, চিরদিনই তুমি যে আমার সুখে দুঃখে আমি তোমার, এটা যেখানেই যাচ্ছি, চাইনিজ রেস্টুরেন্টে যাই, কারো বিয়ে বাড়িতে যাই, কারো বার্থডেতে যাই, একবার না একবার আমাকে শুনতে হচ্ছে এই গানটা। এত জনপ্রিয় তখন এই গানটা। সিনেমাটা যদিও আমার দেখা হয়নি, প্রেম ভালোবাসাওয়ালা সিনেমা তো বাবা মা দেখতে দিতেন না। বাবা মা রাত 12টার পর দরজা বন্ধ করে এইসব সিনেমা ভিএইচএফ ক্যাসেটে দেখতেন। আর আমার সেই রকম কোনো বন্ধু বা মেন্টরও ছিল না যে আমার খুব যত্ন করে পাশে বসায় নিয়ে দেখাবে যে এই ছবিটা, সিনেমাটা খুব হটকেক হটকেক হিসেবে চলতেছে, চল বন্ধু আমরা দেখি দুজন মিলে। এতটা আমার প্রতি ফ্রেন্ডলি বা মানবতাবোধ সম্পন্ন কোনো বন্ধু বান্ধব আমার ছিল না জীবনে তখন। তো যাই হোক, সিনেমাটা আমার দেখা হয়নি, তবে গানটা আমার চতুর্দিকে বাজতো যেহেতু, শোনা হয়েছে। তো দুটি গানের রিভিউ আসলে বড় করে দেবার সেরকম কোনো কিছু নেই, সব রিভিউই দেওয়া হয়ে গেল। শাকিল খান ভাই দুটি দুটি লাইনটা রিপিট করতে করতে গানটা এক সময় ফেড আউট হয়ে যায়। তো আজকে মাই ফ্রেন্ডস নোভা ব্যান্ডের আহ্বান অ্যালবামের দুটি গান নিয়ে এটাই ছিল আমার রিভিউ। কেমন লাগলো আপনাদের? পরবর্তীতে তাহলে এই অ্যালবামের আরও অন্য যে কোনো একটি গান নিয়ে হুট করে যে কোনো একদিন হাজির হয়ে যাব তালাত। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আলবিদা।